আসসালামু আলাইকুম। চেনা চোখে ও চেনা তুমি গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মায়া নিজের রুমের দরজা খুলে প্রবেশ করলে বিছানার উপর কাউকে আরাম করে শুয়ে থাকতে দেখে। ভালো করে খেয়াল করলে দেখতে পায় লোকটি আর কেউ না, আরিফ। মায়া তার ভঙ্গিমায় বিছানার সামনে থাকা মিনি সোফায় গিয়ে বসল। আরিফ এক হাতের উপর মাথার ভর রেখে শুয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়া পায়ের উপর পা তুলে বসে সোফায় দুপাশে হাত দিয়ে আরাম করে বসলো। আরিফ তা দেখলো মনোযোগ সহকারে। মায়া কাট কাট কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতে নিজের রুম ছেড়ে আমার রুমে কি করছেন? বেশি টেনশন হচ্ছে নাকি? আমার জন্য রাতে ঘুম আসছে না বুঝি? কিছু করার আগে রাতের ঘুম উড়ে গেলে তো চলবে না। আগে আমার কিছু খেয়াল রেখে তারপর রাতে ঘুম গায়েব করিয়েন। এই কয়দিন একটু ঘুমিয়ে নিন, আগামী দিনগুলোতে চাইলেও ঘুমাতে পারবেন না। আরিফ মায়ের দিকে লিপিবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, আমার ঘুম উড়ে গেছে ঠিক, কিন্তু সেটা তো নিজের বউয়ের নিজের করে পাওয়ার জন্য। মায়া বাঁকা হেসে বলল, চোর পুলিশের প্রীতি ভালোই জমবে, কি বলেন? আমি বললাম, জমে ক্ষীর না দই হয়ে যাবে বউ। তুমি যা বলবে তাই হবে গো বউ। মায়া চোখ উল্টিয়ে তাকায় আরিফের দিকে। কি বউ বউ লাগাইছেন? আপনার এসব থার্ড ক্লাস কথাবার্তা বন্ধ করেন। আরিফ বেহায়ের মতো বলল, আহা রাগ করো না জান, আসো আদর করি। বিছানা ছেড়ে দাঁড়ায় আরিফ। এতেও মায়ার ভাবমূর্তি পরিবর্তন হয় না। মায়া তার নিজের ভঙ্গিমায় তেজি দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিফের দিকে। আরিফ মুখ বাঁকিয়ে এক চোখ ছোটো করে তাকায় মায়া। এই মহিলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরিফ যতটুকু জানি, আরিফের কোনো কর্মে ভয় বা ভীতু হওয়ার মেয়ে মায়া নয়। উল্টা আরিফকে ভীতু করার ক্ষমতা এই নারীর আছে। মায়া শের হলে আরিফ শোয়া শের। এই নারীকে বাগানো কঠিন হলেও আরিফের জন্য অসম্ভব নয়। তবে আরিফের একমাত্র বউ বলে কথা। তাকে ছাড়াতে বিদেশের মাটিতে আরিফ সাহেব এতিম। আরিফ ধপ করে আবার বসে পড়ে বিছানার উপরের দেয়ালের দিকে ঘাড় উঁচিয়ে বলে, মিস একে সম্পূর্ণরূপে আরিফ খানের হওয়ার জন্য প্রস্তুত হন। মায়া বলল, শত্রুর সাথে বন্ধুত্ব মানায় না। আরিফ মুচকি হেসে বলল, আহা স্বামী এখন আসামি। বাট আই লাইক ইট। ডু ইউ লাইক ভিলেন লাইক ইউর হাজব্যান্ড? মায়া হাত গুছিয়ে এনে হাঁটুর উপর হাত রেখে থুতনি থাকায় হাতে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, হি ওয়াজ মাই হাজব্যান্ড। আই লাইক ইট হিম, বাট হু ইজ ক্রিমিনাল। আই ডেফিনেটলি হেটেড হিম। আমি বললাম, তোর জন্য আমি দুটোই, তাহলে কোনটা বেছে নিবি? মায়া বলল, সেটা সময় হলে বলবে। বলে মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলকুনিতে যাওয়ার জন্য পা বাড়ালে পিছন থেকে আরিফ হাত টেনে ধরে। মায়া পিছন ঘুরে তাকায় হাতটির দিকে যে আরিফ ধরে রেখেছিল। আরিফের হাতের রোগগুলো ফুলে আছে। দেখে মনে হচ্ছে সে মায়ের হাত অনেক শক্ত করে ধরেছে। তবে আরিফ মায়ের হাত আলতো করে ধরেছে। আরিফের শাহাদাত আঙ্গুলে একটি আংটি, কালো রঙের আংটি দিতে সিংহের প্রতীক। হাতের এক পাশে কাটা দাগ আছে। দাগটি বহু বছর পুরনো দেখে বোঝা গেল। আরিফ বিছানা ছেড়ে দাঁড়িয়ে এক টেনে মায়াকে নিজের কাছে আনে। মায়া দ্রুত মায়ার কোমরের দিকে চেপে ধরে মায়াকে তার গা ঘেঁষিয়ে দাঁড় করায়। আরিফ ও মায়া দুজনেই দুজনের চোখে তাকিয়ে আছে। আরিফের দৃষ্টি শীতল, মায়ার দৃষ্টি তেজ স্পষ্ট। আরিফ বলল, শেষ অবধি তো দুজনের পরিণতি ভয়াবহতা গম্ভীরে মিলে যাবে। চলো এর ফাঁকে সংসারের অমীমাংসিত অধ্যায়টি শেষ করি। মায়ার টিপনি কেটে বলে, ওহো, নিজের সমাপ্তির কথা ভেবে এত তাড়াতাড়ি আটকে উঠলেন নাকি? আমি তো ভেবেছিলাম বলবেন আগে এই কিচ্ছা খতম করি, তারপর দুজনে মিলে সংসারে মিষ্টি অধ্যায় ঢুকে পড়ব। আপনি তো আগেই ভয় পেয়ে গেলেন। আমি বললাম, ভয় আগে ছিল না, এখন মাঝে মাঝে ভয় হয়। তবে সেটা নিজের জন্য নয়, তোকে যেন হারিয়ে না ফেলি তার ভয়। আমি আপনার ছিলাম কবে যে হারিয়ে ফেলবেন আর আমার থেকে দূরে থাকবেন? আমি এখানে আপনার সাথে সংসার করতে আসিনি। আমার উদ্দেশ্য আপনি ভালোই জানেন। অযথা আমার সাথে নাটক করবেন না। সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও সে সম্পর্ক কখনোই আমাদের মধ্যে গড়ে উঠবে না। এইটুকুই জেনে রাখুন, আপনি যতই আমাকে বশ করে ট্রাই করুন, আমি আপনার ফাঁদে পা দিচ্ছি না। তাই নিজের সর্বোচ্চ থার্ড ক্লাস নাটক নিজের কাছে রাখবেন। আমি নিজের মিশন কমপ্লিট করে বাংলাদেশে ফিরে যাব। আর আপনি? আমি বললাম, কিছু কথা দেরিতে বলার ছিল, মনে হচ্ছে আগেই বলতে হবে। বলেই মায়াকে ছেড়ে সেখান থেকে চলে যায় আরিফ। রাত তখন 2টো প্রায়। সেন্টামনির পিছনে সেই মেপল বাগানে মায়া এসেছে। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা তুষারপাত নেমেছে ঘণ্টাখানেকের বেশি। মায়া বরফের চাদরের উপর দিয়ে হাঁটছে। তার পা রাখার জায়গাগুলো তার ভরে ডেবে যাচ্ছে। বরফের স্তরের উচ্চতা প্রায় 1 ফিট হবে। মায়ের নিজের ফেলে দেওয়া ফোনটি খুঁজে এসেছে। রাগের বসে মোবাইলটি ফেলে দিলেও মোবাইলটির সমস্ত ডকুমেন্ট রয়েছে, ফোনটি তার প্রয়োজন। গত 30 মিনিট ধরে মায়া পাগলের মতো ফোনটি খুঁজছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়ার সম্ভাবনাও কম। ফোনটি ফেলে 4-5 ঘন্টা আগে নিশ্চিত তুষারপাতে বরফের নিচে চাপা পড়ে গেছে ফোনটি এতক্ষণে। মায়া তার মোবাইলের লোকেশন ট্র্যাক করতে চাইলে তার সম্ভব হচ্ছে না। মা নিজে এদিক সেদিক তাকায়। এরপর আন্দাজ করে ফোনটি এটুকু সীমানার ভিতর পড়তে পারে।
সেই অনুযায়ী মায়া একটা লাঠি দাঁড় করিয়ে সীমানা চিহ্নিত করে মায়া খালি হাতে নির্দিষ্ট কিছু জায়গায় বরফ ছড়িয়ে ফ্রন্ট করতে থাকে। মায়া আর এভাবে খালি হাতে বরফ সরাতে পারবে? অনেক ঠান্ডা ও লাল হয়ে গিয়েছে, এভাবে থাকলে হাতের ক্ষতি হতে পারে। মায়া সিদ্ধান্ত নিল সেন্টামুনি থেকে বরফ সরানোর মতো কিছু একটা নিয়ে এসে আবার ফোনটি খুঁজবে। এই ভেবে মায়া যখন সেন্টামুনির দিকে এগিয়ে আসতে যাবে তখন সে মেপল বাগানের ভিতর দুটো ছায়ামূর্তি লক্ষ্য করে, যারা মেপল বাগানের গভীরে যাচ্ছে। রাতের অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না। মায়া প্রথমে মনে করলো হয়তো ভুল দেখছে। সেদিকে মনোযোগ সহকারে তাকালে মায়া বুঝতে পারে সে ভুল দেখেনি। আসলে সেদিকে দুটো মানুষ রয়েছে, তাদের কথাবার্তা আবসা আবসা কানে আসছে মায়ার। মায়াকে আছে এমন সময় মায়া দেখতে পেল সেই দুটি ছায়া মূর্তির উপর বেশ কয়েকজন মানুষ এসে আক্রমণ করলো। মায়া দূরে থেকে সেসব ভালো মতো দেখতে পারছে না। মায়া সেদিকে যেতে এক কদম বাড়ালে আবার দু কদম পিছিয়ে যায়। অতিরিক্ত সাহস ভালো নয়। সেখানে কারা রয়েছে মায়া জানে না, সেখানে গেলে মায়ের সাথে বিপদ হতে পারে, এর নিশ্চয়তাই বেশি। মায়া না গেল সেন্টামুনির দিকে, না গেল মেপল বাগানের দিকে। সে তার নিজ স্থানে তাকিয়ে থেকে মানুষগুলোকে লক্ষ্য করলো। প্রথম দুটি ছায়ামূর্তির উপর আক্রমণ করা মানুষগুলো হয়তো প্রথম দুজনকে মারধর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে মেপল বাগানের গভীরে। মায়া সামনের দিক থেকে কিছুটা শব্দ পায়। মায়া তার পিছনে তাকালে সেন্টামুনির এক পাশে কালো পোশাক পরা তিনজন ব্যক্তিকে দেখতে পায়, তাদের মুখ ঢাকা, হাতে বন্দুক। মায়া ভাবলো আরিফের বডিগার্ডগুলো হবে হয়তো, কিন্তু তারা আরিফের বডিগার্ড ছিল না। এ কথায় প্রমাণ পায় মায়া যখন দেখে সেই ব্যক্তিগুলো সেন্টামুনির দেয়ালে অনবরত গুলি করছে। মায়া আরও দেখলো সেখানে মানুষ তিনজন নয়, কম করে হলেও 10 থেকে 15 জন হবে, যারা সেন্টামুনির উপর আক্রমণ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। মায়া মেপল বাগানে এসেছিল নিজের জানালা দিয়ে। সেন্টামুনির পাসওয়ার্ড মায়া জানে না, তাই গেট দিয়ে এসে বের হতে পারবে না। এই জন্য নিচের কাপড় একসাথে বেঁধে সেটা বারান্দার এক কোনায় গিট মেরে নামে নিচে। মায়া বুঝলো এখন তার সেন্টামুনির ভিতরে প্রবেশ করা উত্তম। দৌড়ে গিয়ে নিজের কাপড়ের সাহায্যে তার রুমের ভিতরে প্রবেশ করলো। নিজের রুমে প্রবেশ করার সাথে সাথে মায়া সেফটি জ্যাকেট পরে নিল। নিজের ব্যাগে থেকে নিজের বন্দুক বের করে ম্যাগাজিন লোড করলো। তার এখন করা উচিত আরিফ ও রিক কোথায় এখন, নিজেদের রুমে নিশ্চয়। তাদের জানানো উচিত এ ব্যাপারে। মায়া একটি বিষয় ভাবলো, যারা এসেছে তারা আমার টিমের নয়। আমার টিমের হলে নিশ্চয় আমি জানতাম। তাহলে এরা কারা এত রাতে আরিফের উপর হামলা করতে এসেছে? সে এখন আরিফ ও রিককে ব্যাপারে জানাবেই বা কেন? থাক আমার জানানোর দরকার নেই। তাদের এত সিকিউরিটি আছে, তারাই সামলে নিবে। এ কথা ভাবলেও মায়া নিজের ভিতরে খুঁতখুঁতি থেকে মায়া আরিফ ও রিকের ঘরের উদ্দেশ্য গেল। আরিফ ও রিকের ঘরে তাদের মায়া দেখতে পায় না, এর মানে এরা দুজন বাসায় নেই। হঠাৎ পুরো বাসায় অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্মটি বাজে যখন বাসায় সিকিউরিটি সিস্টেম সমস্যা হয়। বাসায় আরিফ ও রিক নেই, এদিকে বাসায় সিকিউরিটি অ্যালার্ম বাজছে। খানিকটা ভীতু হলেও এখন মায়াকে সম্পূর্ণরূপে গ্রাস করতে পারল না। মায়া নিজের বন্দুক সামনের দিকে তাক করে নিচে নেমে আসলো। গেট থেকে আওয়াজ আসছে, তারা হয়তো বাসার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। মায়া বুঝলো না আরিফের সিকিউরিটি অ্যান্ড বডিগার্ডরা কোথায় গিয়েছেটা, কোথায় এরা। মায়া আবার কিছুটা ভীত হলো। বাসায় মায়া কাউকে দেখতে পাচ্ছে না। লোকগুলো ভিতরে প্রবেশ করলে নিশ্চয় মায়ের উপরে আগে হামলা চালাবে। এতগুলো দক্ষ মানুষের সঙ্গে মায়া পেরে উঠবে না। তবুও মায়া নিজের ভেতর সাহস যোগায়। মায়া ভয় পাস না, তুই ফাইটিং চ্যাম্পিয়ন, ভুলে যাস না তুই নিজের রক্ষা নিজে করতে পারবি। ভয় পাস না, শান্ত হ। মায়া বুকে ফু দেয় 2 বার। ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন একটি রুমের ঠিক মাঝ বরাবর একটি লাইটের নিচে কাঠের চেয়ারে বসে আছে একটি ছেলে। তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা। আবছা কাহিল বেশ মারধর করা হয়েছে তাকে। ছেলেটির পুরো শরীর মারের দাগে স্পষ্ট, শরীরের বিভিন্ন অংশ নীলচে হয়ে গিয়েছে। হঠাৎ সে ঘরে নিস্তব্ধতা ভেঙে কেউ প্রবেশ করলো। আরিফ ও রিক। ছেলেটি সে শক্তিটুকু নেই, কে এলো তা দেখার। আরিফ ও রিক গিয়ে দাঁড়ালো ছেলেটির বরাবর। ছেলেটির অবস্থা প্রায় আধমরা। সে ঘরে আগে থেকে উপস্থিত ছিল মেঘ বসেছিল একটি চেয়ারে। আরিফ ও রিক সেখানে গেলে মেঘ উঠে এসে দাঁড়ায় তাদের পাশে। আরিফ চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির দিকে ইশারা করে মেঘকে জিজ্ঞেস করে, এই মাদারফাকার কিছুটা স্বীকার করেছে? মেঘ বলল, এত কিছু স্বীকার করে না, শুধু বলে আই ডোন্ট নো, এটা ছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না। রিক রাগ নিয়ে বলে, কিছু স্বীকার না করলে মেরে ফেলে এই মাদারফাকারকে। একজনের পিছনে পড়ে থাকার মধ্যে এত টাইম নাই। ওর জীবনের মায়া থাকলে এমনি বলতো। রিকের কথা শেষ হওয়ার সাথে সাথে মেঘ সেলের এক কোণে পড়ে থাকা একটি লোহার বেসবল ব্যাট নিয়ে আসে। সেটি দিয়ে মেঘ সেই ছেলেটির মাথায় অনবরত আঘাত করতে থাকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে। ছেলেটি ব্যথায় পাগলের মতো চিৎকার করতে থাকে। ছেলেটির চিৎকার ও রক্ত ঝরা দেখে তিনজনে একটু মায়া হলো না। তাদের বোধ হয় তৃষ্ণা মিটল।
চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।